দেখবো আমি বাঘ আমার কি কর, খুব আনাড়ি লোক তো আমি। আমার হাতে কোনো অস্ত্র থাকলে বাঘের বাবার ক্ষমতা নেই আমাকে ছুঁয়ে ফেলবে, ওকে কুচি কুচি করে কেটে ফেলবো। এরকম দুর্ধর্ষ লোক ছিলাম তো তখন। থামো তুমি ওখানে বসো, আমি বমি করি। এই যে বমি করে ঘুরে ঘুরে আর দেখতে পাইনি, সাথে সাথে অন্ধ সঙ্গে সঙ্গে। কি হলো? আমি তোমাকে দেখতে পাইনি কেন? কি দেখতে পাওনি? নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন রয়েছে সুন্দরবনের এল প্লটে। আর এল প্লটে এখানে এরকম একজন মানুষ আছেন যাকে বাঘে ধরেছিল, বাঘের সাথে তিনি ফাইট করেছেন। এরকম মানে অবিশ্বাস্য গল্পের মানুষ পুরো সুন্দরবন জুড়ে খুব কম আছে। তো সেই দাদু এখনও বেঁচে আছেন। এই দাদুর কাছে আমি প্রায় 2 বছর আগে একবার এসেছিলাম, তো প্রচুর মানুষ সেই কাহিনীটা পছন্দ করেছে। আমি আবার এসেছি, দাদুর বয়স একটু হয়ে গেছে, তো ওনার সাথে কথা বলবো, ওনাকে দেখাবো আপনাদের, আর সেই গল্প আপনাদের শোনাবো। তো এই দেখুন, আমি সুন্দরবনের এল প্লটের মধ্যেই রয়েছি। এই সামনেই নদী রয়েছে, মানে একদম বাঁধের পাশেই দাদুদের বাড়ি। এই যে সামনেই হচ্ছে বাঁধ, এই যে দেখতে পাচ্ছেন এটাই বাঁধ। সামনে এই যে ধান চাষ হয়েছে, আর এই যে ধান চাষ হয়েছে কিন্তু সব হচ্ছে পুকুরের জলে। আর এই যে হচ্ছে দাদুর বাড়ি, এই যে এই দেখুন। আপনারা হয়তো একটু একটু যারা দেখেছেন তাদের হয়তো মনে পড়বে। এই যে দাদু, তারপর বলেন শরীর কেমন আছে? তখন চ্যানেল একটু ছোট ছিল, তাই আস্তে আস্তে সেটা 4 লক্ষ মানুষ দেখেছে। এবার সে বিশাল প্রশংসা, প্রচুর কমেন্ট পড়েছে, মানে মানে লিখে লিখে ওখানে পাঠিয়েছে। সে দাদু এরকম এই বয়সে, মানে তখন তো ইয়ং কালের বয়স ছিল সেই সময়, বলছে দাদুর শরীর দেখে মনে হচ্ছে যে এই মানুষটা বয়সে কি ছিল। সবাই প্রশংসা করেছে ওখানে, যে এই মানুষটার এখন এরকম বয়স, তাহলে সেই যুবক বয়সের মানুষটা কি ছিল, একটা আস্ত বাঘ ছিল। তো পুরনো যারা দর্শক দেখেছে তারা তো দেখে ফেলেছে, যারা নতুন মানুষ আছে তারা কেউ কিন্তু জানে না। আচ্ছা, নতুন অনেক দর্শক হয়েছে আমার। তো এবার তাদের জন্য আমি এই কাহিনীটা দাদুর কাছ থেকে আবার একটু শুনবো। এবার দাদু আরও সুন্দর করে একদম প্রথম থেকে একদম বলেন সেই ঘটনাটা কিভাবে কি পরপর হয়েছিল। কতদিন আগের ঘটনা দাদু? এটা এখন প্রায় 40 বছর হয়ে গেছে, এরকম সাল হবে। 1993-94? ইংরেজির। আচ্ছা আচ্ছা। মানে এটা ইংরেজি 26 চলছে তো। আমি অন্ধ হয়ে গেলাম আজকে 24 বছর। 30-35 বছর বয়সে আমার এরকম ঘটনাটা ঘটছে। এটা শুরু হয়, ওটা আশ্বিন মাস, ওই জঙ্গলে পাশ হেল্লৌকা তো, জঙ্গলে গেছি সকালবেলা, পায়খানা করতে হবে ভোরে। তা ওই একটু লেবে একটু দূরে পায়খানা করবো। তা আমরা নৌকা যে জায়গাটায় বসানো ছিল, একটা গাছ কেটে বসানো ছিল এরকম পশ্চিম দিকে আর্নিক করে, নৌকাটার যে সিঁদুর মুড়ি থাকে ওইটা পশ্চিম দিকে করা। আচ্ছা। আর এরকম পূর্বমুখা এরকম কনে ওই মুড়াটার উপরে পা দিয়ে আর নৌকার বিটে পা দিয়ে, আর যে হাল বাঁধা থাকে যে দড়ি, সেই দড়িটাকে মাথাতে ধরে বিড়ি খাচ্ছি আমি। আর কুয়াশা তো, আশ্বিন মাস, হালকা হালকা ঠান্ডা আসছে। আন্ডার প্যান্ট পরে আছে, লুঙ্গি একটা গলায় এরকম গায়ে জড়ানো ছিল, লুঙ্গি এরকম জড়ানো ছিল। তা আমাদের নৌকার যে মাঝি ছিল সে বলে, সে যা পায়খানা করবি তো করে এত খাবো। সে দাঁত মাজবে বলে বেরিয়েছে। তখনকার দিনে নিহারিকা সেই গুঁড়া মাজন ছিল না, মাজন ব্রাশ নিয়ে সে বেরিয়েছে। আচ্ছা। আমি বিড়িটা ফেলে দিয়ে, যে গাছটা ডাল কেটে এরকমভাবে পড়ে গেছে হড্ডার উপরে, আর তারপরে শক্ত, আমি দড়িটা ছেড়ে যে এই যে নুইছি, এই নুয়াতে জানোয়ারটা ডান পাশ থেকে এসে এই ধরলো ঘাড়ে। এই যে এখানে দাগ আছে, হ্যাঁ হ্যাঁ, এই তো এইখানে, এই আর এই ঘাড়ে, এই যে ঘাড়ে ঘাড়ে দাগ, হ্যাঁ এই যে। আচ্ছা, এই উপর পাটিকে এই কানে এ দাগ আছে, হ্যাঁ হ্যাঁ। আর এই দাঁতে পড়ছে, দাঁতে। এই যে হাঁটা এইভাবে এই যে ধরছে, হ্যাঁ। আমার এই চোখটা হঠাৎ বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হয়ে গেল? এই যে নুইছি, আমি তো লম্বা লোক, এই যে নুয়াতে ওই এই যে ডালটা পড়ে আছে এইটার উপরে পা দিয়ে আমার এই ঘাটটাকে ধরছে। এই চোখটা বন্ধ হয়ে যেত, মা গো বলে ঘুষি মেরে দিই। ঘুষি মেরেই তো ও চাপার আগে, আমার মাথার আগে ছাতু করার আগে আমি কিন্তু ঘুষি মেরে বের করে দিতেই ওর বুকের চুল, আমার এই গলার কাছে এরকম চুলের গোছা হাতে পড়ে গেছে। এই যে ঘুষি মারা যে দুজনের ধাক্কা,
মাঝখানে এই ডালের উপরে ওর দুটা পা রয়ে গেছে, হুম। পিছনের পা দুটা মাটিতে রয়ে গেছে। আহ, আমি এই ডালটার এই ধারে করছি এই কাঁধ ভাবে, জানোয়ারটা কিন্তু হাতে ধরা আছে। হাতে ধরে আছে। এই যে জানোয়ার এই যে ধরা আছে, এই যে কাঁধ ভাবে বলছি, হুম। এদিকে বলতেছি আমাকে কোবলিয়ে নেবে তোরা, তখন কিন্তু আমার বড় বড় চুল থাক, আহ, চুলগুলা চোখের এদিকে চলে আসছে, এগুলা দিয়ে তো রক্ত বাড়াচ্ছে সব। হুম হুম হুম। দাঁত 5টা ভেঙে দিছে ও। ওর যে এই ডান পাশের বড় দাঁত কুকুরের মতো, তো 4টা দাঁত বড়, হ্যাঁ। নিচের 2টা বড়, উপরের 2টা বড়। হুম। এই দাঁতে উপরের পাটি ডাইনের এই দাঁতে আমার এই 5টা দাঁত ভেঙে দিয়েছে, মুখে রক্ত ভর্তি হয়ে যাচ্ছে। আমি বলছি তো যত সময় যে আমার এই বাঁ হাতে কোপ দেওয়ার তনে লেবে আয়। এই কথাটা বলতে বলতে ওরা কিন্তু বোকা হয়ে গেছে। যে ওই পিছনে নিহারিকা মাজন লেগে গেল, ও কিন্তু হেড বলছে, আমার একটা আওয়াজ কানে ঠেকছে, তখন আমি গাড়া হয়ে যাইনি। তখন ও কী করছে, ওই ব্রাশ ওর মাজন টাজন পড়ে গেছে, ওই হাত তুলে দাঁড়িয়েছে উপরে, এই নৌকার উপরে। এবার আমার সঙ্গে আবার লড়াই চলছে, ও তো আবার মাথাটাকে ধরবে, হুম। কিন্তু আমার এই হাত খেঁচে গেছে, ওর বুকে চুল ধরে এইভাবে ধরা হয়ে আছে। ও টানলে উঠি, আবার ও ঠেলা মারলে এই হাতের উপরে ওয়েট দিলে আমি এভাবে গাড়া হয়ে যাই। এগুলো দাগ আছে, কিছু মিশে গেছে, এইগুলো এই দাগ যে এই আছে যে এই তো। যে, হ্যাঁ হ্যাঁ, এখনো দাগ আছে। এই যে এই কাঁধের উপরে এই সব দাগ আছে, হ্যাঁ, এই যে এখানে দাগ আছে, এই যে। ও শরীরে অনেক দাগ আছে, এই গালে এগুলায় দাগ আছে, ঠোঁটে দাগ আছে। এইভাবে লড়াই করতে 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 আমার এই, ও যখন পারলো নি আমার মাথাটা ধরতে, ও তখন পাশের দিকে পেঁচানো আরম্ভ করলো। পেঁচানো আরম্ভ করতে আমার হাতের মুঠ খুলে গেছে, তখন কিন্তু আমি গাড়া হয়ে গেছি এই সাইডলে এতটা। এই দুজনের লড়াই করতে করতে এই হাত আমার এ পর্যন্ত গাড়া হয়ে গেছে। মানে মাটিতে। হ্যাঁ, হোড়টাও, এরা তো হোড়, এইভাবে কাঁধভাবে আমার এ পর্যন্ত গাড়া হয়ে গেছে। ও জানোয়ারটা যখন পেঁচানো আরম্ভ করলো, আহ, আমারই উপর দিয়ে চলে গেল। নৌকা মঙ্গা বাড়ি আছে তো, নৌকা দেখছো তো আমাদের এ দেশে নৌকা এরকম পাছা বাড়ি থাকে যেখানে হাল বাঁধা থাকে। হুম। আচ্ছা, ও এইটা বেশি লাফাতে না পেরে এইটা নিজ দিয়ে আমার উপর দিয়ে গলে গেল। তখন ডাঙা নখ লেগে এই সব জায়গায়, এই যে সব এই যে এই যে এই যে এই যে নখের দাগ। এগুলা, এই যে ছাতি, এই যে এই সব দাগ, এই যে হাতের এই সব দাগ, এই যে আমার উপর দিয়ে আঁচড়ে যে বেরিয়ে গেল, শরীরে অনেক দাগ, তার সীমা নেই। এই পিঠটির আবার সর্বশরীর দেখো, এই ছাতিতে এসব জায়গায় দাগ আছে অনেক। এইভাবে গত ক্ষত বিক্ষত করেও বেরিয়ে গেল। এই যে দাগ আছে, এই যে চতুর্দিকে দাগ আছে, দাগের কোনো শেষ নেই। এই যে আছে পেছনে, এই যে আছে, এই দেখুন দাগ। যে পথ পিছার ভিতরে অনেক দাগ আছে। এই যে ঘাড়ের এই যে দাগ। এইটা বিরাট ছিল, এইটা যে মেন দাঁত পড়ে গেছে, হুম হুম হুম। এইটার ভিতর আমার এইটা গোটা সেটা পড়ে যাইছে। ও যখন পালিয়ে গেল তখন আমি উঠে বুঝলাম, আমি তো অজ্ঞান হইনি, জ্ঞান আছে। এই গর্তে যখন বুঝতে গেলাম তখন এরকম নৌকার মাথা ঠেকে, তখন আমার মনের ভিতর কথা বলতে পারিনি। এ চুলগুলা গিয়ে এটা জাবড়ে গেছে, মুখের ভিতরে রক্ত বেরিয়ে 5টা দাঁত দিয়ে বল হয়ে গেছে। হুম যখন এরকম মাথা ঠেকলো তখন ভাবলাম যে ওরা হতবাক হয়ে গেছে, বোবা হয়ে গেছে। হুম। আচ্ছা, তখনই বাম হাত বাড়াইছে, এ ডান কিন্তু অচল হয়ে গেছে। ডান হাত অচল হয়ে গেছে। হ্যাঁ, এরকম হ্যাঁচকানোর ফলে আবার এখানে তখন মাংস পেশি ছিল তো, এখানে 3 মাংস ঝুলে আছে। এটা তখন বুঝতে পারিনি, তবে এরকম যখন বুঝতে গেলাম, এই যে গায়ের লুঙ্গি ছিল একটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আন্ডার প্যান্টের শব্দ ছিঁড়ে গেছে, এই যে বুঝতে গেছি তখন কিন্তু আমার এই নৌকা মাথায় ঠেকছে। তখন হাত বাড়াইছি, বাম হাত বাড়িয়ে নৌকার বিড় ধরে এই নৌকার গা হেলান দিয়ে দাঁড়াইছি, দাঁড়িয়ে চুলগুলাকে বাম হাতে, ডান হাতে এরকম ঝুলে গেছে, বাম হাতে এই চুলগুলাকে সরিয়ে দিয়ে মুখের ভিতরে আঙুল ঢুকিয়ে দাঁত আর রক্ত মাখ বল হয়ে গেছে, এই ডালাগুলো বের করে দিলাম। দিয়ে তখন আমার অনুমান হল জানোয়ারটা এই যে বেরিয়ে আসলো, গিয়ে আমার এই গেটের মুখে 4-5 হাত দূরে ওই শক্তটা যেখানে আমি পায়খানা করতে যাবো বলছিলাম, ঠিক ওরকম জায়গায় এসে ওই কুকুর যেমন বসে থাকে পৌঁছে গিয়ে না, এরকম বসে জিভ দিয়ে ছচ্ছর করে লাল পড়ে যাচ্ছে, ওখানে দাঁড়িয়ে আছে। ওই যে আমার এই যে লক্ষ্য পড়ে গেছে, তখন আমি এদিকে উপরে আমার মনে হলো কে যেন একজন হাত তুলে আছে। ওই যে লোকটা প্রথমে সেই যে হাত তুলেছিল হেড বলছিল, পিছনে যে বেরিয়ে গেল দাঁত মাজবে বলে, ওকে চড় মারতে, সে খুব বেড়িয়া লোক, ওর চালের উপরে চল লাগছে। আমি এই
আর কোপ আমার এই হাতে ধরি দিয়ে আর কোপ নেবে। তখন এ ছুটে ভিতরে গেল, যে 3 জন এরকম আঁঠু এরকম বের করে বসে আছে, সব বোবা হয়ে গেছে। 5 জন ছিলাম আমরা। তাই নিমাই বেঁচে আছে বলে এরা সবাই বলছে, ওরা তো ভেবেছিল মারাই গেছেন। হ্যাঁ, তা এ ছুটে গিয়ে তাদের 3 জনকে 3টা ঘা মেরে জ্ঞান ফিরাইলো। জ্ঞান ফিরে না পারলো, নিমাই বেঁচে আছে, এই যে দাঁড়াইছে, ওকে তুলতে হবে। আর আমার শরীরে এমন ক্ষমতা ছিল, এখনও ঠাকুর রাখছে কিছুটা। ও আমার এই হাতে ধরলে কেউ, ওর নৌকার থেকে 4 জনকে ঝিকার মেরে আমি নিচে ফেলে দেবো কাতার দিয়ে। বলে আর হাতে ধরলে তো রক্ষা করা যাবে না, চুলের গোছা ধরছ। আচ্ছা, এই বলে আমার এই বড় বড় চুল ছিল তো, এই চুল ধরে আমাদের নৌকার 2টা করে সলা বাড়ি থাকে, তার মাঝখান দিয়ে 2টা মাল ছেড়ে আর কেমন দাঁড় করা না থাকে, কাঁচি বাঁধা থাকে, সেইটার ভিতর দিয়ে টেনে তুলে নিয়ে এবার কান্নাকাটি আরম্ভ করছে সব। আরে কাঁদলে হবে না, নৌকার মাথা ধারে গর্ত করা আছে, জল আছে, নোনা জল থাকে, ভাঁটা হয়ে গেলে জল দিয়ে আসে, নোনা জল দিয়ে ধুই দেয় আমাকে ভালো করে। গোটা রক্ত ওরা পুছে টুছে দিল, জল দিয়েছে, ধোয়ালো, অন্য কাপড় পরিয়ে দিল, এগুলো সব ছিঁড়ে গেছে, গামছা পরিয়ে দিল। দেওয়ার পরে বলি উনানে খুন্তি পুড়তে দাও, নতুবা বাঘে ডুগিকে বাঁচানো কষ্ট। খুন্তি পুড়িয়ে তারপরে ওই আগুনে পুড়তে দিল, দিয়ে যত ঘামুক যতটা ডিপ আছে সব জায়গাগুলোকে ছেঁকা দিতে হবে। খুন্তি পোড়া ঢুকিয়ে দিল। হ্যাঁ, দিয়ে কি করব, নৌকার মাথায় যে সিঁদুর দেওয়া থাকে, দেখছো তো আমাদের নৌকার মাথায় সিঁদুর হলদা হয়ে থাকে, ও শুকনা সিঁদুর আমাদের নৌকায় 150-200 করে থাকে। জঙ্গলে কাজ করে আসার সময় পূজা দিয়ে আসা হয় বনবিবির। আচ্ছা, সেই শুকনা সিঁদুর তুলা, নৌকা গাউনা করার যে তুলা, ও তুলায় করে আর কাঁচির ডগা দিয়ে সব ঘা মুখগুলা লাগিয়ে দাও। দিতে দিতে এইটা সকাল 6টা 6:30 সময় আমার এই ঘটনা ঘটছে, শনিবার বেলা ওই 8টা-9টার দিক থেকে। যখন আপনাদের মনে হলো যে পায়খানা করতে যাবেন ভোরবেলা, তখন কটা বাজে? 6টা সকাল 6টা একেবারে। ওই হালকা কুয়াশা আছে। তা ওরা এসে ওইগুলা করার পর ঘরের নৌকার সব বার্দা ফার্দা ফেলে দিয়ে সব কান্নাকাটি আরম্ভ করছে। আমি কান্নাকাটি করলে হবে না, ছেঁকা দাও, আমি যত সময় কথা বলতে পারি, আর না হয় ওর প্রয়োজন হয়ে গেলে শরীরে মরে যাবো। এই বলেই জোর করে কে গরম জ্যান্ত মানুষকে কে ছেঁকা দিবে, এই গালাগালি করতেছি, গালাগালি করতে ওই ছেঁকা টাকা দিল। দেওয়ার পরে আবার কান্নাকাটি বন্ধ করো। তা 8টার দিক থেকে সর্বশরী আবার ফুলা আরম্ভ হয়ে গেল, ফুলে গেল, ইনফেকশন শুরু হয়ে গেছে। এই যে ফুলা, গলা, পেট, চাল, পায় সব কিছু বোঝার উপায় নেই, সব ফুলে টোল হয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল, মুখ বন্ধ হয়ে গেল। এবার এইটা শনিবার অ্যাক্সিডেন্ট হয়েছে, নৌকা কিন্তু চাপে বসে গেছে, মরা কটাল পড়ে গেছে। ব্যাস, এবার এই যে মরা কটাল পড়ে গেছে, নৌকা আর ভাসেনি। আবার ভাসলো, আবার শুক্রবার, 7 দিনের দিন রাত্রের নৌকা গদি ভাসান হতে বড় খালি লেগে গিয়ে 8 দিনের দিন নৌকা চালানো হলো। 9 দিনের দিন এসে পৌঁছালাম রায়দিঘিতে। হ্যাঁ, তার মানে ওই 1 সপ্তাহ ধরে ওই জঙ্গলে ওই অবস্থা। ওখানে ডাক্তার পাবো কি করে, আর নৌকা পাবো কোথায়? আচ্ছা, এই ঘটনাটা কোথায় ঘটেছিল দাদু? 7 নম্বর চামটা, ওই পূবের জঙ্গলে, ছজনাখালির পরে, সজনেখালির পরে। আচ্ছা, মানে ওই মেইন জঙ্গলের দিকে। হ্যাঁ, তারপরে ওখান থেকে এসে রায়দিঘি একদম যেদিন পৌঁছালাম। 7 দিনের দিন পৌঁছালেন? 8 দিনের? না, 8 দিন, 9 দিন, 10 দিনের দিন। মানে আবার শুক্রবার নৌকা ভাসছে, ওদিন আর নৌকা। মানে বাড়ির লোকজন কেউ জানে না এখনো? না, কোনো লোক কেউ কিছু না, আমরা এই 5 জন ছাড়া অন্য কেউ জানি। ব্যাস, এবার ওখানে রাত্রে এসে একটা জায়গা দ্বীপে এসে যেদিন পৌঁছালাম, ওখানে একজন ডাক্তারকে ডেকে, সর্বশরীর ফুলে গেছে, তখন কোনো কথা টথা বলা বন্ধ, সর্বশরীর পচে গেছে, গ্যাস হয়ে গেছে। এই ঠোঁটের এই জায়গায় একটা কাটা ছিল, এর ভিতর দিয়ে পুজ যাচ্ছে সর্বশরীর পচে গেছে। তারপরে ওখানে একজন ডাক্তার রাত্রে হারকিন লাইট জেলে ডাক্তারকে রাত্রে এসে পৌঁছালাম ওখানে, একজন ডাক্তারকে ডেকে আনলো। সে এসে এই সব রক্ত, এই সব ঘাগুলা সব তো পচে গেছে, সেই যে তুলা ঢুকানো ছিল সেগুলাকে বের করে সব পুজ টুজ বের করে কোথায় ইঞ্জেকশন দিবে, এগুলো তো সব ফুলে পচে গেছে, বজ করছে শরীর। তা কী করলো, তবু গোটা 6 ইঞ্জেকশন দিল, দিয়ে এই ঘা মুখ টুকগুলো একটা গোটা ব্যান্ডেজ করে দিল, এগুলায় সব ব্যান্ডেজ করে দিল, দিয়ে ওখান থেকে সার্ভিসে করে আমাদের রায়দিঘি এলাম।
রায়দিঘিতে আসতে ওখানে বললো যে এখানে ভর্তি করি, ওখানে আমার শ্বশুর বাড়ি। তা বললি না এখানে কাউকে জানালে হয়নি, আর বলার দরকার নেই, আমাকে আগে ঘর নিয়ে চলো বলে ওখান থেকে আমাদের সার্ভিস চলে এখান থেকে রায়দিঘি। সে সার্ভিসে করে আমাকে বাড়ি নিয়ে চলে আসলো। এইখানে আমাদের বংশমনগরের ডাক্তার চিকিৎসা করলো। 6 মাস চিকিৎসার পর শরীর কিছুটা সারলো, কিন্তু এই যে ঘাটা এটা পরিষ্কার, এর ভিতরে ডাক্তারের আঙুল ঢুকে যেত, এটা এ পর্যন্ত খালি হয়ে গেছে, চামড়া আলাদা খোলা আলাদা, পুরো ফাঁকা হয়ে গেছিল ভিতরে। এর ভিতরে এ আজকে তো মুখ জুড়ে আছে, এখানে টিপলে বুঝতে পারবে ভিতরে এখনো গর্ত আছে। আচ্ছা, এটার ভিতরে 12টা গজের বান্ডিল ঢুকতো এইটায় মাথার ভেতরে। হ্যাঁ, সারাদিনে 2বার করে ডাক্তার, সকালে এসে 2 ঘন্টা ধোয়াতে লাগতো, আবার সন্ধ্যায় 2 ঘন্টা ধোয়াতে লাগতো। 6 মাস চলার পরে আবার প্রত্যেক দিন আমার মেয়েটা মারা গেছে, মেয়েটা সালতে করে নিয়ে যেত এই বংশমনগরে ডাক্তার বাড়িতে, ওখানে ওয়াশ করাতে হতো। 6 মাসের পর আবার সেখানে যেতে হলো। হাঁ বন্ধ, খাওয়া যাবে না, কিছু খেতে পারিনি, পাটি বন্ধ হয়ে গেছে। কতদিন খেতে পারেননি? এই 1 বছর। তা কিভাবে কি হতো? এই চিৎ করে শুকরি দিত, শুকরি দিয়ে এই যে ভাঙা দাঁত, এই ঠোঁট টেনে দিয়ে যে কোনো জিনিস হোক, মাছ হোক মাংস হোক যা হোক, একদম পাতলা করে চামচে দিলে গলার এই যে জিভের ব্যথাটা সেরে গেছে, ওই ঘোট মেরে খেতাম, কিন্তু হাঁ বন্ধ। এই চামড়ার ঠোঁটটা টেনে এই ভাঙা দিয়ে দিত। এবার ডাক্তার বলে পাটি কী করে খোলা যাবে? এদেশের এই যে ছাগল বাঁধা আছে দেখছে, আর খুঁটি এরকম শরীর থেকে মোটা, এরকম ডাক্তার সকালে এই 2টা মাড়ির ভিতরে আঙুল পুড়ে যে ওই নাটের মতো আর কি, এই একটা সরু এই যে বানি গাছ আমাদের এদেশে আছে, বানির খুঁটি কাটা হয়েছে, সরু করে কেটে এই মাড়িতে লাগিয়ে দিবে এখানে, এই পেঁয়াজ দিয়ে 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 এখানে নিয়ে আসা হবে সারাদিন। এইটা ব্যায়ামের মতো আর কি। এই হাঁ ফাঁকা হতে 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 1 বছরের পর এই হাঁ খুললো। হাঁ খুললো? হাঁ পুরো বন্ধ ছিল? হ্যাঁ, এইভাবেই মাচা। ভয়ঙ্করভাবে যুদ্ধ করেছেন আর ভয়ঙ্করভাবে বেঁচে আছেন। তারপরে ভালো ছিলাম। প্রায় 2001 সালে মাঝামাঝি কি 2 সালে হঠাৎ হাই প্রেশার হয়ে গেল। একটা গাছ কাটো বলে, এইখানে একটা গাছ কাটো বলে অতিরিক্ত জ্বর 6-7। তা আমার ছোট ছেলেকে বললাম অ্যানাসিন, তখনকার দিনে মাথা যন্ত্রণার ট্যাবলেট ছিল অ্যানাসিন। এরকম টাইমে আমার ছেলেকে বললাম, বাজারে আমাদের একজন মানিক ডাক্তার বলে একজন ছিল, অ্যানাসিন দিয়ে আসি, যা মাথার প্রচুর যন্ত্রণা হচ্ছে, আর 6-7 জ্বর তখন শরীরে। তো ওই ট্যাবলেট 2টা এনেই, আমার ভুল হয়ে গেছে, 2টা ট্যাবলেট একসঙ্গে খেয়ে ফেলেছি, খেয়ে আর লিকার চা খেয়ে দিয়েছি। লুয়ার ফলেই 1 ঘন্টা পরেই এমন আরম্ভ হলো শরীরে, এখনই পিপাসা, একেবারে এই যে জল খাওয়া হয় যে মগ না 2 লিটার জল একসঙ্গে খেলো, কিন্তু এ পেটে গা 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 করবে, এরকম নিয়ে পড়লেই বমি হয়ে যাবে। এটা চললো সারা রাত। হতে হতে সকালবেলা চোখটা একটু ঝাপসা মতো লাগছে, পেচ্ছাপ করতে গেছি। ট্রলারের একজন মালিক আসছে দীঘা থেকে লোকজনের এখানে সন্ধানের জন্য, যখন অন্ধ হয়েছে আর কি। ওই বাগে ধরার পর ভালো আছি তো, চোখে দেখতে পাই, এই দেশে কাজকর্ম, আর ওই ট্রলার বাইক, ওই যে মাছ মারা যে ট্রলার, ওই ট্রলারে যাই, দীঘার লোক আসে, ওই জ্বরটা যে সময় হয় আর কি। তা সে এসে বলছে, দাদা কী হয়েছে? আমি থামো, আমি পেচ্ছাপ করেছি না। সে যখন আসছে তখন জলটা খেয়ে নিচ্ছি, বমি হবে আবার, থামো তুমি ওখানে বসো, আমি বমি করি। এই যে বমি করে ঘুরে ঘুরে আর দেখতে পাই না। সাথে সাথে অন্ধ? সঙ্গে সঙ্গে। কী হলো? আমি তোমাকে দেখতে পাইনি কেন? কি দেখতে পাওনি? এই দেখতে পাওনি কেন তো নির্বাস, 1 সেকেন্ডের মধ্যে চোখ 2টা বন্ধ। এবার তো চারদিক কান্নাকাটি হুলুস তুলুস পড়ে গেল। এখানটা আমার ভাগনা আছে মিহির চৌধুরী, আমাদের ডায়ন হারবারের মেন চোখে ডাক্তার। প্রচুর বর্ষা হচ্ছে সে সময়, ওইটা জ্যৈষ্ঠ মাসটা সব। কাকদি বিলে গেল, মিহির চৌধুরী দেখলো, দেখাশোনা করার পরে ইঞ্জেকশন ওষুধপত্র দিল, দেওয়ার পরে ওখান থেকে ফিরে এলাম। তারপরে 15 দিনের দিন যেতে বললো, গেলাম, হলো নি। তার গুরুদেব হাজরা মোড়, কলকাতা যে হাজরা, তার গুরুদেব, সেখানে গেলাম। বললো আর হবে না, এই বলে ওই 6-8 মাস 1 বছর এই ডাক্তার ও ডাক্তার সব চোখের ডাক্তার দেখে হলো নি। শেষকাল ওই বাঙুর হাসপাতাল যে কলকাতা,
ওখানে গেলাম, ওখানেই বলল নাই চোখের আলো আর ফিরবে না, ভিতরের নার্ভগুলা সব ছিঁড়ে গেছে। এই যে এইটা হাই প্রেশারের জন্য হয়েছিল নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওই যে জ্বরটা যখন হলো হ্যাঁ। হাই প্রেশার হয়ে চোখের উপর দিয়ে হ্যামারেজ, ব্লাড হ্যামারেজ হয়ে গেছে, চোখের ভিতরে যত সূক্ষ্ম নার্ভ সেগুলো ছিঁড়ে গেছে। ওই সেখানে আমার যে লোক লেগে গেলো ওই যে বাঙ্গর হাসপাতালে, আমার মুখটাকে তো টিভির ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, আর জাপানি ক্যাম্প হয়েছিল ওই বাঙ্গুর হাসপাতালে একবার 3 মাস। সেটা কত সালে বলবো তোমাকে, ধরো এই যে অন্ধ হলাম, আমার কার্ডে লেখা হয়ে আছে, সব কার্ড আছে, মনে নেই ঠিক। ওই কার্ড ওখানে বাঙ্গুর হাসপাতালে সেই স্বামী স্ত্রী দুজনে, আসলে ডাক্তারদের নাম স্বামী স্ত্রীর নামও দেওয়া আছে, যে ডাক্তার আমাকে দেখছিল আর কি। তারা ওই মুখ পুড়ে দিছে আমার, যারা গেল দেখে যে ভিতরে চোখের ভিতরে কর্নিয়ার ভিতরে যত সূক্ষ্ম নার্ভ ছিল কে ছিঁড়ে গেছে, কে ফেটে গেছে। এই করে এই চোখ বন্ধ হয়ে বললো এই চোখে আলো আর আসবে না। তো ওই যে যে দুটো ওষুধ খেয়েছিলেন একবারে, ওষুধের কি রিয়াকশন? ওটাই বললো যে তখনকার দিনে অ্যানাসিন মাথার যন্ত্রণা। আচ্ছা, ওই যে চোখ বন্ধ, আর কোনো জ্বর নেই, মাথার যন্ত্রণা নেই, আর কিছু নেই, সর্বশরীর সুস্থ, চোখটা বন্ধ হয়ে যেতে পারে। মানে ওই যে মাথার যন্ত্রণা হয়েছিল ওটা হাই প্রেশারের জন্য হয়েছিল, হ্যাঁ। আর আপনি মাথার যন্ত্রণার ওষুধ খেয়েছিলেন? হ্যাঁ, মাথা যন্ত্রণা হচ্ছে বলেই বললাম, অতিরিক্ত জ্বরে মাথা একদম যন্ত্রণা হচ্ছে, তো তাতেই বললাম এইটা খেলে যন্ত্রণাটা বন্ধ হয়ে যাবে, ব্যাস। ওই যে বলা, তারপর মাথার যন্ত্রণা নেই, কোনো কিছু নেই, আর শরীরেও কোনো রোগও নেই। এখন 9-10 বছর পরে এই গাদবার কাই শরীরে একটু জ্বর টর হয়, এছাড়া কোনো কিছু নেই আমার শরীরে। ভগবান যে কিভাবে লীলা করে কার সাথে, খুব কষ্ট লাগে। শরীরে এখন একেবারে জ্বর জারি ব্যথা, লোকে যে আঁটু ব্যথা, কনকনানি, এসব কিছু না। আমার কোনো কিছু নেই, প্লেন। আর আমি খুব কন্ট্রোলে থাকি। আমি এই সকাল থেকে কোনো টিফিন করিনি, কোনো কিছু খাইনি, দাঁত নেই, মুড়ি টুড়ি ওসব কিছু খাইনি। হ্যাঁ, কখন খান? এই দুপুরবেলা 2টা ভাত খাই। দুপুরবেলা? সকালে কিচ্ছু না? না, দুপুর সকাল থেকে হয়তো 10-15 কাপ চা খাই। চা প্রচুর দিতে হবে, আমার ঘরে গ্যাস ওভেন ফিট করা হয়ে আছে, যখন বলবো চা করি। এই তো চা খাওয়া হয়েছে, আবার এখনই খাবো, আবার বাজার গেলে 6-8টা খাবো। আচ্ছা, চা তো মিষ্টি থাকে? হ্যাঁ, আমার চা দুধ চা, আমি লিকার চা খাই। আচ্ছা, কোনো গ্যাসের সমস্যা নেই? না না, আমার কোনো কিছু নেই শরীরে, আর অন্য কোনো কিছু অসুবিধা নেই। আবার সন্ধ্যায় মনে হলে 2টা ভাত খাবো, যদি পছন্দ হয় কি রান্না বান্না হয়েছে খাবো, নেই যদি আবার 10 চা 2টা বিস্কুট খেয়ে নিয়েছি। রাত্রে কখন খান দাদু? সন্ধ্যাবেলার দিকে? আমি যদি ঘরে থেকে যাই তাহলে খবর শেষ, স্থানীয় সংবাদ শেষ, তাহলে খেলব। ও আচ্ছা। আর যদি বাজার চলে যাই, বাজার থেকে আসতে 10টা 11টা বেজে যায়। এই যে যাতায়াত করেন কিভাবে? টোটো আছে, যাতায়াত করি। আগে লাতিনটা ছোট ছিল, বাজার নিয়ে যেত, লাতি ছোট ছিল, তারা ধরে নিয়ে যেত। তা এখন লাতিটা আজকে 22-23 বছর বয়স হয়েছে, এখন কেরালাতে চলে যায় কাজ করতে। আচ্ছা, নিয়ে যাওয়ার লোক নেই। বড় লাদ দিয়ে এবছর বিয়ে পাস করলো, এই 24 তারিখে বিয়ে ঠিক হয়েছে। আচ্ছা, মানে এই সোমবার বিয়ে। ছোট লাদিনটা উচ্চ মাধ্যমিক দিল এবছর, এই কালকে আবার নার্সিংয়ে ভর্তি হয়ে গেল। আর বাড়ির কাজটা আপনি নিজে করতে পারেন? নিজের কাজ না, নিজের কাজ বলতে পায়খানা করতে যাওয়া, স্নান করা, এ লাঠি ধরে আমার এই জুতা পায়ে থাকলে হবে না। আচ্ছা, খালি পায়ে হলে আমি লাঠি ঠুকে চলে যাবো, আমার এলাকা গোটা ঘুরে চলে আসবো, অসুবিধা নেই। আমার পুকুরে জাল ফেলা কিছু নেই, জাল ফেলে দিতে হবে, আমার ঘাটে লাগিয়ে দিলে আমি আমার জাল ফেলে, মাছটা তোমরা দেখে লো, আমি ফেলে দেবো। যখন দাদু ওই চোখের জ্যোতি চলে গেল তখন বয়স কত? 35-36? এই তো তোমাকে 24 বছর আগে, আজকে সলিড 24 বছর। 24 বছর আগে? হ্যাঁ, মানে 2002 সালে টালে? হ্যাঁ, ওই 1 সালের মাঝামাঝি আমার লাতি আজকে রাত্রে জন্ম হয়েছে। আচ্ছা, দেখে আমি দীঘা চলে গেছি, সেখানে 1 মাস টিপ করার পরে এসে 10 দিন দেখার পরে ওই হাই প্রেশারটা হয়েছে। মানে লাতির আজকে 24 বছর বয়স, আমার আজকে 24 বছর। মানে তার আগে হাই প্রেশার হয়নি আর পরেও হয়নি হাই প্রেশার? মানে হাই প্রেশারটা একটা ছুতো ছিল না? হ্যাঁ, যাই হোক, ভগবানের চক্র এইভাবেই এখন বর্তমান। আপনার এই যে ভয়ঙ্কর কাহিনী, তার সাথে ভয়ঙ্করতা দুঃখ বেশি, কষ্ট বেশি। এখন দুঃখ কষ্ট আমার সঙ্গে তুলনা করলে আপনাদের বনগাঁ নিতাই বিশ্বাসের বাড়িতে গেছি, তখন আমার শ্বশুর বাড়ি গুমা হাবড়াতে। আচ্ছা।
মানে আমার সম্বন্ধে এখানে আড়ত ছিল এই রায়দিঘিতে, আমি বাংলাদেশের মেয়ে বিয়ে করছি। আচ্ছা, গুমা হাবড়াতে আমার ছোট সম্বন্ধী এখন চলে গেছে, বয়স হয়ে গেছে, সে চলে গেছে। গুমা হাবড়াতে শ্রীনগর, প্রদীপ সাহা বললে প্রত্যেকে বলে দিবে, বিরাট ইন্ডাস্ট্রিয়াল, ওই সব পুতুল যত রকম ঠাকুর, ওই কারখানা কয়েকটা 100-250 লোক কাজ করে। এই সেখান থেকে ফোন হচ্ছে এই বিয়েতে আসবে তারা সব। আমার বড় সম্বন্ধীর সঙ্গে ওই যে বনগাঁ বর্ডারে আমি ওখানে নিতাই বিশ্বাসের বাড়ি গিয়েছিলাম। দাদা ওই যে বাঘের ওই অ্যাক্সিডেন্ট থেকে আসলেন, সুস্থ হলেন, তারপরে কি আবার জঙ্গলে গেছেন কখনো? তারপরে আবার দুবার নিজের বোট নিয়েছি। নিজের বোট নিয়ে? নিজের ফরেস্টারে বোট ছিল, আবার দুটি গেছি। আচ্ছা, সেটা কত বছর পরে মোটামুটি সুস্থ হওয়ার পরে, তাই তো? সুস্থ 1 বছর পরে। 1 বছর পরে? হ্যাঁ। বাবা বলে এই যাকে বাঘে ধরে তাকে আর জঙ্গলে যেতে নেই। না না, কি দেখবো আমি বাঘ, আমার কি কর, খুব আনাড়ি লোক তো আমি, আবার বাঘ কি করে দেখবো বলে আবার দুবার গেছি নিজের বদলি। পরে আর বাঘটাক দেখা হয়েছে? আমার আগের দিক দিয়ে চলেনি কেউ। আর ও যে আবার ওটা জঙ্গলে গেলে আমার বলা ছিল যদি পদ মারু আমার পিছন থাকতে, আমি দেখতে পেলে কি ও বাঘ থাকে ওকে চাকা করে কেটে ফেলতে পারি। ও সাইড থেকে চলে আসছে, আমার হাতে কিছু নেই, সাইড থেকে সব আক্রমণ করছে। তো হঠাৎ আমার হাতে কোনো অস্ত্র থাকলে বাঘের বাবার ক্ষমতা নেই আমাকে ছুঁয়ে ফেলবে, ওকে কুচি করে কেটে ফেলবো। এরকম দুর্ধর্ষ লোক ছিলাম তো তখন। আপনার হাইট আর শরীর দেখলেও বোঝা যায় যে দুর্ধর্ষই মানুষ আপনি। ও বাবুকে সেখানেই বাড়ি? না, এই পাড়ার লোক। আমি মধু তো। ও আচ্ছা, মধু থেকে নিখোঁজ। সে আজকে ধরো 8 বছর, বড় ছেলে 12 বছর। তাহলে আমি চলি কী করে? কী কষ্ট আমার ছেলেগুলো মানুষ করা। এই যে লাতিপুতি, আর তো আমার কেউ নেই, আমার 2টা ছেলে। 2 ছেলে নিখোঁজ? এই গোটা দেশ, থানা, কোর্ট কাছারি সকলেই জানে যে অন্ধপ্রতিবন্ধী লোক তার কোনো নেই। এই যে এক্ষুনি বলেছি যে মমতাদির কাছে ফোন করবো, এই যে লাদিন বিয়ে কিছু সাহায্য পাবো কারো কাছে কিছু। দাদু, বড় ছেলে নিখোঁজ কতদিন? 12 বছর। আর ছোট ছেলে? 8 বছর। বড় ছেলে নিখোঁজ কোথা থেকে? দীঘা? দীঘা, ট্রলারে মাঝি ছিল সে। ট্রলারে মাছ ধরতে যেত। আর ছোট ছেলে গুজরাট থেকে নিখোঁজ। এই কি অবস্থা! তারা নিখোঁজ, তাদের বিয়ে টিয়ে হয়ে গেছিল? হ্যাঁ, এই তো সেই বড় ছেলের ঘরে এই লাদিনী, এই যে লাদিনীর বিয়ে 24 তারিখ, মানে সোমবার। বিয়ে বছর কমপ্লিট করছে, করার পরে একটা জায়গায় বিয়ে দিচ্ছি। তাহলে অভিভাবক আপনি, মেইন অভিভাবক দাদু? অভিভাবক বলো আর কর্তা বলো, যাই বলো। জার্সি গরু চাষ, ওই দুধ বিক্রি, মাছ বিক্রি, আর সত্যিকারের কথা নিজে এই যে মাল কারবার, এই যে আবগাড়ি 2টা 10টা করে নিয়ে এসে বিক্রি করি। এখন বন্ধ আছে, বন্ধ করি। এর মধ্যে আমি এই বিয়েটির ব্যাপারে বিকিনি, আমার পেট চলবে কী করে? এ থানা ফানা ও আবগারি দপ্তর ফপ্তর সকলে জানে। দাদুর এই কাহিনী শুনে আপনার কি মনে হলো? কি ভয়ঙ্কর সাহসী মানুষ। দাদু এখনো বলছে যে ওনার কাছে অস্ত্র থাকবে, আর বাঘ যদি সামনে দিয়ে আসে তার বাঘকে কুচি কুচি করে কেটে ফেলবে, এরকম ভয়ঙ্কর মানুষ। তো যাই হোক, এই যে ভয়ঙ্কর দুর্ধর্ষের কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এই যে দাদুর বাড়ি থেকে এই সামনেই কিন্তু দ্বীপটা শেষ, এমন জায়গায় দ্বীপটা শেষ আপনাদের দেখাচ্ছি। মানে ওনারা এখনও রয়েছে সেই গভীর জঙ্গলের মধ্যেই প্রায়। এখানে আপনারা মনে হচ্ছে একটু পাড়া ভাব, একটু গ্রাম ভাব, কিন্তু সুন্দরবনের এই গ্রাম মানে অনেকটাই এখনও ব্যাকওয়ার্ড লাইফস্টাইলে এনারা থাকেন। এই সামনে দেখাচ্ছি, দেখুন এই যে এইখানেই হয়েছে এই দ্বীপটা শেষ, দেখুন। তারপরে হচ্ছে খাড়ি। সুন্দরবনের এই মোহনীয় পরিবেশ দেখে আপনি অবাক হয়ে যাবেন। এদিকে বকের সাউন্ড শুনতে পাচ্ছেন, এর ভেতরে কোনো পাখি রয়েছে, দৌড়াদৌড়ি করছে। এই যে হয়তো মাছ টাছ কিছু খাচ্ছে। আর এরকম দেখুন পুরো পরিবেশটা। আর এই দেখুন, এই বাড়ির জামা কাপড়ও ধোয়া হয় এই অল্প জলে, এই পুকুরের জলে। এইখানে কিন্তু সব কিছু পুকুরের জলেই করা হয়।
জামা কাপড় ধোয়া, তারপরে বাসন মাজা সব কিছু পুকুরের জলে। কারণ এখনও টিউবওয়েলের ব্যবস্থা বাড়ি বাড়ি হয়নি। এখানে সরকারের টিউবওয়েল একটা আছে, সেখান থেকে মানুষ জল নিয়ে আসে, খাওয়ার জল নিয়ে আসে, কিন্তু জলের যে অন্যান্য প্রয়োজন, অন্যান্য চাহিদা, সেগুলো সব পুকুরই মেটায়। প্রচুর মুরগি এই বাড়িতে। ভালো আছেন আপনারা? আমি এই দাদুর বাড়ি এসেছি, তাই একটু ঘুরতে আসলাম। ওই যে অন্ধ মানুষটা, এইগুলো সব কয়লার মুরগি না? দেখুন, না না, আমি এসেছি হচ্ছে ওই মধু দাস, ওই বাজার দিকে বাড়ি, ওনার সাথে গল্প করছিলাম, একটু এদিক দিয়ে ঘুরলাম। এই মোরগগুলো কয়লার না? আপনার কত করে এগুলো? আপনাদের এদিকে এই যে যত ধান দেখছি সব কি এই পুকুরের জলে চাষ হয়েছে না? আর আপনাদের এই বাসন মাজা, কাপড় কাচা সব পুকুরের জলে না? আর খাওয়ার জল টিউবওয়েল আছে না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের বলছিলাম, এই সামনে একটা টিউবওয়েল আছে, সেখান থেকে হচ্ছে মানুষ খাবার জলের জন্য ব্যবহার করে, কিন্তু পুকুরের জলে, এই যে পুকুরে দেখতে পাচ্ছেন, পুকুরের জল দিয়েই সমস্ত কাজ হয়, বাসন মাজা, কাপড় ধোয়া এবং অন্যান্য সমস্ত কাজ, রান্নাও না? আচ্ছা আচ্ছা, ভাত টাত সব পুকুরের জলে, হ্যাঁ, রান্নাও পুকুরের জল দিয়ে হয়, স্নান করাও তো পুকুরের জলে, কোনো ব্যাপার না। সুন্দরবনে এখনও কিন্তু পুকুরের জল দিয়ে সব কিছু করা হয়। আসি, হ্যাঁ। তো একটা ছোট্ট পরিবেশ আপনাদের সামনে তুলে ধরলাম।